নেকড়ে মানব বা ওয়্যারওয়ুলফ নামটা শুনলেই আমাদের মনে একটা ভয়ঙ্কর ছবি ভেসে ওঠে। আজ আমরা এই পৌরাণিক কাহিনীর একদম গভীরে যাব, এর পেছনের মনস্তত্ত্ব আর ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু ঘেঁটে দেখব আর জানার চেষ্টা করব কিভাবে এই দানবের গল্প আসলে আমাদের নিজেদের কথাই বলে। এই বিখ্যাত লাইনটা ১৯৪১ সালের ক্লাসিক সিনেমা দ্য ওয়ুলফম্যানের। লোককথা আর সিনেমার কল্যাণে নেকড়ে মানবের যে পরিচিত ছবিটা আমাদের সবার মনে গেঁথে আছে, এটা ঠিক সেটাই তুলে ধরে। হলিউডের সিনেমায় তো আমরা এটাই দেখে এসেছি, তাই না? পূর্ণিমার চাঁদ উঠলেই ভয়ঙ্কর রূপান্তর, আর তাকে ঘায়েল করতে পারে একমাত্র রূপোর বুলেট। এই নিয়মগুলো আমাদের একদম মুখস্থ। কিন্তু ভাবুন তো একবার, যদি এই ভয়ঙ্কর পরিবর্তনটা শরীরে না হয়ে কেবল মনের ভেতরে ঘটে, ব্যাপারটা তাহলে কোথায় গিয়ে দাঁড়ায়? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। চলুন এবার দেখি সাইকোলজি বা মনস্তত্ত্ব কিভাবে এই নেকড়ে মানবের পুরো ধারণাটাকেই একটা নতুন দিকে ঘুরিয়ে দেয়। আসলে চিকিৎসা বিজ্ঞানে সত্যিই এমন একটা অবস্থা আছে যার নাম ক্লিনিক্যাল লাইক্যানথ্রপি। এটা কিন্তু বেশ বিরল একটা মানসিক সিনড্রোম। এক্ষেত্রে হয় কি, আক্রান্ত ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে যে সে একটা পশুতে পাল্টে যাচ্ছে। মানে তার শরীরটা হয়তো একই আছে, কিন্তু তার মনের মধ্যে এই রূপান্তরটা একদম সত্যি। এটা শারীরিক কোনো পরিবর্তন নয়, বরং মনের এক প্রচণ্ড শক্তিশালী বিভ্রম। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন, এই মানসিক সমস্যায় যারা ভোগেন তারা কিন্তু খুব কমই নিজেদের নেকড়ে বলে মনে করেন। মেডিকেল রেকর্ড ঘাঁটলে দেখা যায় মানুষ নিজেকে হায়না, বিড়াল, সাপ, বাঘ, এমনকি মৌমাছির মতো একেবারে অন্যরকম সব প্রাণীতে রূপান্তরিত হতে দেখছে বলে জানিয়েছে। আর এটা কিন্তু শুধু কল্পনা নয়, নিউরো ইমেজিং বা মস্তিষ্কের স্ক্যানে দেখা গেছে এই ব্যক্তিরা তাদের শরীরের এই অদ্ভুত পরিবর্তনগুলো সত্যি অনুভব করতে পারে। এর কারণ হলো মস্তিষ্কের কিছু অংশের অস্বাভাবিক কার্যকলাপ, যা আমাদের নিজেদের শরীর সম্পর্কে ধারণা তৈরি করে। আচ্ছা, যদি নেকড়ে মানবের গল্পের বাস্তব ভিত্তি নাই থাকে, তাহলে ইতিহাসে এর এত গভীর প্রভাব পড়ল কিভাবে? উত্তরটা হল, এই পৌরাণিক কাহিনীকে ব্যবহার করে একদিকে যেমন ভয়ঙ্কর দানব তৈরি করা হয়েছে, তেমনি অন্যদিকে জন্ম দেয়া হয়েছে নায়কদেরও। চলুন প্রথমে দানবের গল্পটাই শোনা যাক। ১৬শ শতকের জার্মানির ঘটনা। পিটার স্ট্যাম্প নামে এক কৃষক ব্যাডবার্গের নেকড়ে মানব হিসেবে কুখ্যাত হয়ে গিয়েছিল। অমানসিক নির্যাতনের পর স্টাম্প স্বীকার করে যে শয়তানের দেওয়া একটা জাদুকরী বেল্টের সাহায্যে সে ২৫ বছর ধরে মানুষ খুন করেছে, এমনকি নরমাংসও খেয়েছে। তার এই স্বীকারোক্তি তাকে ইতিহাসের অন্যতম কুখ্যাত এক খলনায়কে পরিণত করে। কিন্তু ভাবুন তো, একজন নেকড়ে মানব যদি ভালোর প্রতীক হতে পারে। ঠিক ১ শতাব্দী পরেই লিভোনিয়াতে এমনই এক অবিশ্বাস্য গল্পের জন্ম হয়েছিল। এই দুটো গল্পের মধ্যে পার্থক্যটা একবার দেখুন। একদিকে পিটার স্ট্যাম্প শয়তানের উপাসক এক দানব, আর অন্যদিকে ওল্ড থিস এক বয়স্ক কৃষক, যিনি গর্ব করে নিজেকে নেকড়ে মানব বলতেন, তবে এক মহৎ কারণে। তিস আদালতে সবাইকে একেবারে হতবাক করে দিয়ে বলেন, আমি ঈশ্বরের শিকারী কুকুর। তার দাবি ছিল তারা শয়তানের দাস নয়, বরং ঈশ্বরের হয়ে লড়াই করার যোদ্ধা। থিসের ভাষ্য মতে তার দল নরকে যেত শয়তানের জাদুকরদের সাথে যুদ্ধ করতে, যাতে সবার জন্য ভালো ফসল নিশ্চিত হয়। মজার ব্যাপার হল, এই নরক আসলে ছিল স্থানীয় এক অত্যাচারী জমিদারের প্রাসাদ। তার মানে তার কাছে নেকড়ে মানব ছিল আসলে শোষণের বিরুদ্ধে এক সামাজিক বিদ্রোহের প্রতীক। তবে নেকড়ে মানবের গল্প কিন্তু শুধু ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ নেই। মানুষের পশুতে রূপান্তরিত হওয়ার এই ধারণাটা প্রায় সারা বিশ্বে বিভিন্ন সংস্কৃতিতে খুঁজে পাওয়া যায়। যেমন ধরুন বার্মার বাঘ মানব, আফ্রিকার হায়না মানব, কিংবা আয়ারল্যান্ডের অভিভাবক নেকড়ে। পৃথিবীর প্রায় সব প্রান্তের সংস্কৃতিতেই তাদের নিজস্ব রূপ বদলকারী বা শেপ শিফটারের গল্প রয়েছে। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে নেকড়ে মানব আসলে শুধুই একটা দানব নয়, এটা একটা আয়নার মতো, যা এক একটা সংস্কৃতির ভয়, তাদের সমাজের ভেতরের দ্বন্দ্ব আর ভালো মন্দের ধারণাকে আমাদের সামনে তুলে ধরে। তাহলে সব মিলিয়ে একটা মানসিক বিভ্রম থেকে শুরু করে সামাজিক বিদ্রোহের প্রতীক পর্যন্ত
নেকড়ে মানবের পরিচয় অনেক। এটা হলিউডের দানবের চেয়েও অনেক বেশি জটিল। তাই শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, আমরা মনে মনে যে দানবদের কল্পনা করি তা আসলে আমাদের নিজেদের সম্পর্কে কি বলে দেয়।